নমস্কার। এবারে বর্ষার গোড়া থেকেই প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তখনও ক্যালেন্ডারে বর্ষা আসেনি। আষাঢ়স্য প্রথম দিবসে হয়নি। কবি বর কবে কোন বিস্তৃত বরষে কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে বলার সুযোগ আমরা পাইনি। তখন থেকে আমরা দেখছি বেশ ভালো রকম বৃষ্টি পড়ছে। আর ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বন্যার খবর আসছে, জলে ভেসে যাচ্ছে সব কিছু। বন্যার খবরে একটা কথা মনে পড়ে গেল, বর্ষার পরে বাজাবে মেঘ সোনার বাঁশি, নবীন রবি উঠবে হাসি। শরৎ আসে, আর শরতের আগমনের সঙ্গে পুজো। পুজো আজ এই বয়সেও পুজোর ঢাক বাজলে আকাশে নীল মেঘটা দেখলে মনটা যেন আনন্দিত হয়ে ওঠে। 1978 সালের কলকাতায় ভয়াবহ বন্যা হয়েছিল। কলকাতায় তো এমনিতে বন্যা হয় না, আর 1978 সালের কলকাতায় ভয়াবহ বন্যা হয়েছিল। 4বার বন্যা হয়েছে কলকাতায়, তার মধ্যে 1978 সাল বোধহয় সব থেকে বেশি, 27-28 সেপ্টেম্বর। আর মজার বিষয় কি জানেন, এই 27-28 সেপ্টেম্বর যে বন্যাটা হলো না, এই বন্যাটাতে বৃষ্টি এই সময় 300 মিলিমিটারের বেশি, 944.7 মিলিলিটার বৃষ্টি হয়েছিল শুধু সেপ্টেম্বর মাসে। আর লাগাতার বৃষ্টি হয়েছিল 380 মিলিলিটার 27 তারিখে। ফলে 27-28 কলকাতায় বানভাসী বন্যা হয় মহা অষ্টমী আর মহানবমীর দিন। ভাবতে পারছেন তখন মানুষের কি অবস্থা। আর এই প্রচণ্ড বন্যায় শুধু তো রাস্তাঘাটে জল জমে গেছে, মণ্ডপগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও কোথাও দেবী প্রতিমার কোমর অবধি জল উঠে গেছে, 18 ফুট জল জমেছে কোথাও। প্রতাপাদিত্য রোড, আমাদের দেশপ্রিয় পার্ক তো জল জমার জন্য চিরকাল বিখ্যাত। আমাদের দেশপ্রিয় পার্ক অঞ্চল, প্রতাপাদিত্য রোড, এগুলো জলের তলায়। কেওড়াতলার সঙ্গে জল এক হয়ে গেছে, আদিগঙ্গার সঙ্গে উপচে গেছে জল। আদিগঙ্গা তখন অনেক নাব্য ছিল, এতটা এরকম ক্লীন্ন হয়ে পড়েনি। তো এই সময় আমাদের পুজোর মধ্যে ঢাকি ঝুড়িরা বসে আছে মুখ ভারী করে, পুজোর টাকা তাদের একমাত্র রোজগার। আর এমনই বন্যা হয়েছিল, কলকাতায় নৌকো দেখেছি আমরা, নৌকো চালানো হয়েছিল কলকাতায় মানুষকে একতলা বাড়ি, ডুবে যাওয়া বাড়ি থেকে রেস্কিউ করার জন্য। স্কুল বিল্ডিংগুলো, দোতলা, তিনতলা, চারতলা স্কুল বিল্ডিং, সেই সব স্কুল বিল্ডিংয়ে মানুষকে নিয়ে আসার জন্য নৌকার ব্যবহার হয়েছিল। জামির লেনে নৌকা চলেছিল, আর কিছু বলার নেই আমার। এই প্রচণ্ড বন্যা আমরা দেখেছি সেই সময় দুদিন। সেরকম কিছু বর্ষা সে প্রথম থেকে সেরকম কিছু হয়নি, কিন্তু এই পুজোর সময় বন্যাটা, বৃষ্টি শুরু হয়েছিল মহালয়ার দিন থেকে। মহালয়ার দিন সকালে অত সুন্দর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শুনে ঘুম ভাঙে। সেই আকাশে বাতাসে বেজে ওঠে আলোর বিনা বেনু। কোথায় আলোর বিনা বেনু? গগনে গগনে গরজে গরজে মেঘ, একদম সে গগনে গরজে মেঘ, ঘন বর্ষা। কুলে একা আর নয়, ঘরে একা বসে আছি, নাহি ভরসা। এই বৃষ্টি ছাড়বে বলে মনে হয়নি, ছাড়েও নি। প্রতিদিন বৃষ্টি হয়েছে, প্রতিদিন মেঘলা ওয়েদার। তার মধ্যে আমরা কোনো রকমে বাজারহাট করেছি। গড়িয়াহাটে তো জল দাঁড়ায় না তেমন, সুতরাং অসুবিধা হয়নি। কিন্তু 27-28 সেপ্টেম্বর জল দাঁড়িয়ে গেল, রেকর্ড জল। বাস বন্ধ, ট্রামের তো প্রশ্নই ওঠে না। আর ট্রেনও কোনো কোনো জায়গায় লাইনের ওপর দিয়ে জল যাচ্ছে, ট্রেন বন্ধ হয়ে গেল। রিক্সা একমাত্র ভরসা। রিক্সাওয়ালারা কোনো রকমের তার কোমরটুকু জলের ওপরে রিক্সা উঁচু রোয়াকে এনে বেঁধে দিচ্ছে, তার উপরে কাঠের পাটাতন বা কোনো রকমের রিক্সায় উঠে মানুষকে প্রয়োজনীয় খাদ্য জোগাড় করতে যেতে হচ্ছে। ঠেলা গাড়ি করে বালিগঞ্জ স্টেশন থেকে গড়িয়াহাটে আসার অভিজ্ঞতা আমার নিজেরই ব্যক্তিগতভাবে আছে। এই প্রচণ্ড বন্যায় একদম সমস্ত বানবাসী লোকে দুর্গাপুজোর কথা ভুলে গেছে। আর আমাদের বালিগঞ্জের লাগোয়া কসবা অঞ্চল তখন অনেক নিম্নাঞ্চল ছিল, তখন অ্যাক্রোপলিস মল হয়নি, তখন কসবায় থাকি বলে লোকে সসম্ভ্রমে তাকাতো না। কসবায় থাকি বলে লোকে একটু আর চোখে দেখে সরে দাঁড়াতো, কি জানি বোমা টোমা বাঁধে কিনা। তো এই যে কসবা একটি নিম্নাঞ্চল, কসবা তখন উত্তরপাড়া ওই অঞ্চল দিয়ে পুরো বস্তির বেল্ট ছিল, এখন মাল্টি স্টোরেড। তো সেই জায়গাটা পুরো ভেসে গেল। আর এই ভেসে যাওয়া জায়গাটার দায়িত্ব নিলেন শতপ্রবৃত্ত হয়ে, কেউ ডাকেনি,
কেউ বলেনি, কেউ প্রার্থনা করেনি, কিন্তু তারা বোধহয় মানুষের অন্তরাত্মার কান্না শুনতে পান। আর মানুষের অন্তরাত্মার কান্না শুনতে পেয়ে ভারত সেবাশ্রমের সাধুরা এলেন এই অঞ্চলের দায়িত্ব নিতে। বিস্তীর্ণ অঞ্চল, তারা সুন্দরবন অঞ্চলেও গিয়েছিলেন যতদূর শুনেছি, কিন্তু কসবার ইস্টার্ন বাইপাস তখন হয়নি। ওগুলো পুরোই বস্তি অধ্যুষিত এলাকা, বোসপুকুর মাঝখানে মাঝখানে এক একটা জায়গা উন্নত সাধারণ ঘরবাড়ি। তো এই জায়গাতে তারা খিচুড়ি বিলি করেছিলেন। প্রথম দিকে খিচুড়ি তরকারি, শেষের দিকে তরকারিও সম্ভব হয়নি, শুধু খিচুড়ি বিলি করেছিলেন। হাজার হাজার মানুষকে সাধুরা নিজে দাঁড়িয়ে থেকে করেছেন। সেই সেবা, সাধুর কোমর অবধি জলের মধ্যে দাঁড়িয়ে থেকে তিনি খাবার দিয়েছেন লোককে। তিনি যে ভিজে যাচ্ছেন সে কথা তিনি ভাবছেন না। ভারত সেবাশ্রমের এই প্রচণ্ড সেবা কার্য তখন দেখেছিলাম। রামকৃষ্ণ মিশনেরও নাম শুনেছিলাম, কাগজে বেরিয়েছিল রামকৃষ্ণ মিশন সেবা কার্য করছে। আমার এলাকায় আমার দেখার সৌভাগ্য হয়নি, এটা আমার দুর্ভাগ্য। তবে ভারত সেবাশ্রম করেছিল। আর ওদিকে যে ঘাটাল, মেদিনীপুর, ঘাটালে বীভৎস আকৃতি ধারণ করেছিল এই বন্যা। ঘাটাল, আমি আমার জন্মে থেকে যবে থেকে জ্ঞান হয়েছে, দুর্গাপুজোর সময় যখন আমরা উত্তর কলকাতায় থাকতাম তখন থেকে আমরা শুনে আসছি, মেদিনীপুরেতে বন্যা আসিয়া বাসিয়া গিয়াছে নগর গ্রাম, তোমরা সকল শহরবাসী দয়া করে কিছু করো দান। এই গান গেয়ে রাস্তায় আসতো প্ল্যাকার্ড দিয়ে, আর শাড়ি বা ধুতি একটা চারজনে ধরে থাকতো, সামনে একজন খোল বাজিয়ে গান গাইতো, আর আমাদের তিনতলা বাড়ি, চারতলা এপাশ ওপাশ থেকে সবাই কেউ কাপড়, কেউ পয়সা, কেউ সুতো দিয়ে বেঁধে নোট, কেউ পুঁটলি করে একটু চাল, কেউ একটু আলু, যে যা পারতো দিতে থাকতো। ওই ঝোলায় ঝোলা উঠছে দিত। ঘাটালের বন্যা এই আজও হয়নি, এবারে যদি বৃষ্টি হয় ঘাটালে বন্যাই হবে। তো ঘাটাল মাস্টার প্ল্যান অনেক কথা শুনি, যাকে পলিটিক্সে কথা থাক। তো মেদিনীপুরে প্রচণ্ড বন্যা হয়েছিল। দামোদর আর শিলাবতী নদীর বাঁধ ভেঙে গিয়েছিল। দামোদর শিলাবতী নদীর বাঁধ ভেঙে গিয়েছিল। কাঁসাই, কংসাবতী, বিপদসীমার প্রতি একটু বৃষ্টি হলেই বয়, তখন আরও সাংঘাতিকভাবে গিয়েছিল। কিন্তু এ তো গেল গ্রামগঞ্জের কথা। কলকাতার সুখিয়া স্ট্রিটে এক 6 ফুট লম্বা হাইটের একজন মানুষের বুক পকেট ভিজে গিয়েছিল। সুখিয়া স্ট্রিট চিরকাল জল জমার জন্য বিখ্যাত। ঠনঠনিয়া কালীবাড়ি চিরকাল জলের জন্য বিখ্যাত। ঠনঠনিয়া কালীবাড়ি সম্বন্ধে প্রবাদই ছিল, এক মগ জল ঢেলে দিলে জল জমে যায়। ঠনঠনিয়া কালীবাড়িতে যে জল ঢুকেছিল কিনা আমি জানি না, তবে ঠনঠনি কালীবাড়ি যে ভেসে গেছে এটা আমরা শুনতাম, যে ঠনঠনে কালীতলায় বিরাট জল হয়েছে। কলেজ স্ট্রিটের মুখটা, তারপরে একটুখানি জল ছিল না, আর একটুখানি কম জল, তখন জল ছিল না, হতে পারে না, আবার জল, এইভাবে সমস্ত কলকাতাটা ডুবে গিয়েছিল। এবং এই ডুবন্ত অবস্থা কলকাতার 28 তারিখ রাত্রির থেকে পাম্প টাম্প চালিয়ে জল বার করার ব্যবস্থা হয়। 2 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, মহাষ্টমী, মহানবমী, দুর্গাপুজো একেবারে মাটি না, একেবারে জল। কেউ খুব যারা আর আমাদের মতো কিছু ছেলেরা আমরা বেরিয়েছিলাম রাস্তায়, এই জলের মধ্যেই একটু ঘুরে আসি, বাড়িতে থাকা যাচ্ছে না, এছাড়া রাস্তায় জনপ্রাণী ছিল না। এই হলো কলকাতার বিখ্যাত বন্যা। আর এই বন্যাতে যে কোনো কারণেই হোক, সেই 78 সালের সরকারের সদিচ্ছায় বা যে কোনোভাবে সেরকমভাবে খাদ্যের ক্রাইসিস কলকাতা শহরে হয়নি, হয়েছিল সুন্দরবন অঞ্চলে, হয়েছিল মেদিনীপুর অঞ্চলে, শহরতলি অঞ্চলগুলোতে। প্রতিষ্ঠান, নানা ধরনের জনহিত কল্যাণকারী প্রতিষ্ঠান, তারা সাহায্য করে। আর সরকারি ত্রাণ, মাফ করবেন বিষয়টা না বললে আলোচনা সম্পূর্ণ হয় না, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, সরকারি ত্রাণ ব্যবস্থায় সেই চিরকালীন অভিযোগ কাগজে বেরিয়েছিল, আমাদের শুনতে হয়েছিল, আমরা সবসময় শুনতাম যে স্বজন পোষণ চলছে। বিশেষ দলভুক্ত যারা সরকারের সঙ্গে যুক্ত, বিশেষ দলভুক্ত, তারা স্বজন পোষণ চলছে, তারা ত্রাণ পাচ্ছে, অন্যেরা ত্রাণ পাচ্ছে না। সত্যি মিথ্যা জানি না, সেই ত্রাণ তো দেখিনি, আর সেই জায়গায় থাকিও নি। এই হচ্ছে সেই জল ছবি কলকাতায় 78 সালের বন্যায়, 1978-এর বন্যা। পুজোর সবকটা দিন, 2 দিন আমরা ঘুরেছিলাম, বাকি 2 দিন নষ্ট, সম্পূর্ণ জল। এরপরে দেবী মা দশমীর দিন স্বয়ং জলে চলে গেলেন।
কেউ আর মণ্ডপে রেখে কদিন ঠাকুর থাক এটা ভাবেনি। দু একটি মণ্ডপে রাখা হয়েছিল যাতে জল নেমে গেলে লোকজন দেখতে পায়।